এই লাইভের বিষয় 26,000 ছাঁটাই চাকরি কি সত্যিই চলে গেছে না আছে? এই ভিডিওটি কেন আবার করছি? ওই যে কেন করছি, আজকেই তো প্রায় 2 ঘন্টার একটি ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখছেন। কিন্তু কেন করছি এই ভিডিওটি? কারণ এর মধ্যে বেশ কিছু প্যানিকড কল এবং মেসেজ, যারা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি, যারা আমার প্রথম দিকের যে এই বিষয়ে ভিডিওগুলো করেছি তারা এখনও দেখে উঠতে পারেননি, এর মধ্যে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা প্রথম দিকের ভিডিওগুলো শোনেননি। প্যানিকড হয়ে গেলে সেই ধৈর্য থাকে না। আবার কেউ কেউ সম্প্রতি যুক্ত হয়েছেন আমার পেজে বা ইউটিউবে, তারাও আগের ভিডিওগুলো জানেন না, বা লিঙ্ক আমি তো দিই না, সবসময় সম্ভব হয় না লিঙ্ক দেওয়া। কয়েকজনকে দিয়েছি, কিন্তু এত এত মেসেজ যারা করছেন তাদেরকে তো আবার নতুন করে আবার খুঁজে খুঁজে লিঙ্ক দেওয়া সম্ভব নয়। সব আনসেভড নাম্বার, নতুন মানুষ। কিন্তু দু একজনের সঙ্গে কথা এবং মেসেজে যা বুঝেছি, তারা অত্যন্ত আতঙ্কিত। অনেকে সুইসাইডাল হয়ে পড়েছেন, পরিবার আছে, পরিজন আছে। তো আমি কি করে চুপ করে থাকি বলুন দেখি? মানুষ হিসেবে তো সম্ভব নয়। তো এই কারণেই এই লাইভটি মন দিয়ে শুনবেন যারা আতঙ্কিত আছেন এখনও। তবে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যুক্তি সহকারে আমি আরও একবার এই ডেভেলপমেন্ট যেগুলো ঘটেছে সেই ডেভেলপমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং যুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছি যে ভয়ের কোনো কারণ নেই। যদি না ওই যে একজন চলে এসেছেন বাদিনী, হ্যাঁ, একটু ধম্মটম্ম করে খান আর কি, তো সম্ভবত ফেক প্রোফাইল, এরকম নারীর প্রোফাইল নিয়ে বহু ফেক প্রোফাইল কাজকর্ম করে চলেছেন। ধর্মীয় বিদ্বেষ এবং কর্পোরেটের এবং দাদা দিদির মিলিত উদ্যোগে যে সব কাজকর্ম, এই যে ওয়াকফ বিল, এটা নিয়ে আমি ভিন্ন একটি ভিডিওতে বলেছি। সতর্ক থাকুন এবং আমার সহযোদ্ধারা পারলে এই কমেন্টগুলো দেখলে তাদেরকে সমুচিত জবাব দেন, উত্তর দিন, এবং সেরকম হলে যদি দেখেন যে সভ্যতা এবং ভদ্রতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তবে রিপোর্ট করুন। তো যাই হোক, তো এই লাইভে এসেছি কী কারণে এসেছে? আমাকে ইউটিউব পয়সা দেয় না, আমার ইউটিউব মনিটাইজ চ্যানেল নয়। বহু আগেই সুযোগ এসেছে, সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউ সমস্ত দিক থেকেই সে সুযোগ এসেছে, কিন্তু আমি করিনি। তাহলে কেন আমি এই সময়ে দাঁড়িয়ে আসছি, আবার লাইভে আসছি? যারা এই সমস্যায় পড়েছেন, আতঙ্কিত শিক্ষক সমাজ, তারা কি আমার গন্ডা গন্ডা বই সংগ্রহ করছেন? মোটেই নয়। তবুও এসেছি কেন? ওই যে সামাজিক দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব, এই কারণেই এসেছি। তাই আসুন শুরু করি। এর মধ্যে দেখবেন মিডিয়া আরও নতুন করে প্যানিকবাজি করা শুরু করেছে, এবং এমনভাবে প্যানিকবাজি করছে, আদালত তো করছেই, সব সঙ্গে তো অবশ্যই দিদি দাদা সবাই রয়েছে, যে চাকরি চলেই গেছে, একেবারে চলেই গেছে। এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে করে শিক্ষকেরা স্কুলে না যান, এবং যতটুকু স্কুল আছে গরিব ছেলেমেয়েরা পড়ে, যতটুকু শিক্ষা হোক না কেন, তাদের তো আর প্রাইভেট স্কুলে যাওয়ার সঙ্গতি নেই। তাকেও তুলে দিয়ে, সম্পূর্ণভাবে তুলে দেওয়ার একটা পরিকল্পনা বহু আগেই নেওয়া হয়েছে। তো সেটি রূপায়ণের লক্ষ্যেই কাজকর্ম হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখে নিই, একটি শিক্ষক গ্রুপে দেখলাম যে আন্দোলন যারা করছেন
তাদের ব্যাপারে নাকি পুলিশ খোঁজ খবর করছে, মানে স্কুলে না গিয়ে যারা আন্দোলন করছেন, এই যে এসএসসি অফিসের সামনে আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, তো তাদের নাকি পুলিশ নাকি তাদের খোঁজ খবর নিচ্ছে। বাহ 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 মিডিয়া, বাহ দালাল, বাহ লাল দালাল, সব রকম গেরুয়া ভেরুয়া দিদি মোদি একেবারে সবাই একাকার, মানে মানুষকে মুরগি করার। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। ডিএ আন্দোলনের মুখ কি ঘোষ মহাশয়, সূর্যের নামে নাম, তিনি ডিএ আন্দোলনের সেই সংগ্রামী যৌথ মোর্চা তার নেতৃত্বে আছেন, তেমন তার সহধর্মিনীও আন্দোলনের রয়েছেন, থাকেন, জানেন নিশ্চয়। তো সেই ঘোষ মহাশয় তিনি কতদিন স্কুলে যান একটু খোঁজ নেবেন তো। আমার কথা নয়, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্টে তার পোস্টেই বিভিন্ন মানুষ মন্তব্য করেন, সেখানে দেখেছি, তারা বলেন, সেখান থেকেই জানা গেছে, এবং তারা যেসব তথ্য দেন বিভিন্নভাবে, সেখান থেকেই জানা গেছে যে তিনি স্কুলে যান না। সেভাবে যাবেন কি করে, সবসময় তো ধর্নাতেই আছেন, ডিএ আন্দোলনের মুখ। তো তার কি পুলিশ তার কিছু করেছে? তার চাকরিটা কি আছে না গেছে? যদ্দূর জানি তিনি সরকারি শিক্ষকতায় করেন, নইলে কেন তিনি ডিএ আন্দোলনের মুখ হবেন, তাই তো? তাহলে তার চাকরিটা আছে না গেছে? কমন সেন্সগুলো কাজে লাগান। আন্দোলনে গেছে বলে পুলিশ আপনার খোঁজ করছে, একদিন আন্দোলনে গেছেন, ভয় পেয়ে গেলেন নাকি? তাহলে ইনি দিনের পর দিন, মানে যা দেখতে পাচ্ছি তথ্য মন্তব্য, আর সম্ভবও নয় তিনি ধর্ণা মঞ্চেই পড়ে থাকেন, সংগঠক মানুষ তিনি, বিপ্লবী মানুষ তিনি, ডিএ আন্দোলনের বড় মুখ। যদিও ডিএ আন্দোলন কতটা কি সুপ্রিম কোর্টে জানেন, আজকেই হিয়ারিং ছিল, যথারীতি আবার পরবর্তী ডেট, আর এইভাবে প্রচুর মানুষজন, জানি না এখন কত চাঁদা দিচ্ছেন, কারণ আমরা তো জানি শিক্ষকদের চাঁদাতেই এই লড়াইটা হচ্ছে, আইনি লড়াইটা হচ্ছে, চাঁদাতেই তো লড়াইটা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ডিএ পেয়ে গেলে আবার এই সব লড়াইও বন্ধ হয়ে যাবে। আর মাননীয়াও জানেন, ডিএ আন্দোলন বহু আগেই বলেছি, সমস্ত কেস উঠবে, এই যে সব উঠে যাচ্ছে। 28 তারিখে আবার প্রাথমিক যেটা প্যানেল 32,000-এর প্যানেল, সেটা নিয়ে আবার সৌমেন বাবু, যেটা মানে বিচারক সৌমেন সেন সম্ভবত তিনি সরে দাঁড়িয়েছিলেন, তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সেটার বিচার হবে, মানে সোমবারে 28 তারিখে যদ্দূর জানি। এগুলো হচ্ছে, কিন্তু ডিএর শুনানিটা আর হচ্ছে না কেন? প্রশ্ন করবেন না? তাহলে একদিন স্কুলে না গেলেই আন্দোলন করছেন বলে পুলিশ আপনার খোঁজ করছে, এরকম খবরে আপনি বিশ্বাস করছেন? তাহলে যারা দিনের পর দিন স্কুলে যান না, ধর্ণা মঞ্চে পড়ে থাকেন, তাদের বিরুদ্ধে মাননীয়া কেন ব্যবস্থা নেন না? তাদের চাকরিটা কেন অব্যাহত থাকে? তাদের মাইনে কেন বন্ধ হয় না? কি খেলাটা, সেট আপটা বুঝতে পারছেন না নাকি? আঙুল দিয়ে কতবার দেখিয়ে দেব, ভয় পাবেন না, এসবে ভয় পাবেন না। এরকম বহু ভয়, প্যানিক আমাকেও সামলাতে হয়েছে করোনাকালে। বিভিন্ন রকমের থ্রেট কল, ফার্মা কোম্পানির কল, ডাক্তারবাবুদের কল, ভ্যাকসিন বিশেষজ্ঞদের কল, ফার্মা কোম্পানির কল, ভয় দেখিয়ে পরোয়া করিনি। আদালতও ঘোরা, উকিলও ঘোরা হয়ে গেছে। তবে এবারে এখনও অনেক সহযোদ্ধা যারা আমার ভালো চান, তারা বলছেন যে স্যার এইসব পার্টির বিরুদ্ধে খোল্লা বলছেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে, আবার যদি আপনার বিরুদ্ধে কেস টেস হয় তাহলে আবার উকিল টুকিল, আমি তাদেরকে বলি, এর মাধ্যমেই বলি, ফোনেও বলে দিয়েছি যা বলার, এখানে আরও একবার বলি, উকিল টুকিল আমি দেখে নিয়েছি। উকিলরা মানে বর্তমানে ওই ডাক্তারেরা, 2-1 বাদ দিয়ে, ডাক্তারেরা যতটা ভ্যাকসিন বোঝে, উকিলরা ততটাই আইন বোঝে। আমি উকিলদের ওই সময়টা বেশ কিছু উকিলের সঙ্গে কথাবার্তা বলে বুঝে গেছি। তো এরপর যদি নতুন রকমের কেস দেয় আমার বিরুদ্ধে, আই নো মাই রাইটস। ফাঁসির আসামিকেও তো জাজ সাহেব 2 মিনিট বলার সুযোগ দেয়, তো আমাকে 2 মিনিট বলার সুযোগ দিলেই যথেষ্ট।
যথেষ্ট। আই নো মাই রাইটস। আর যদি তা নাও দেয়, যদি জেলেও পাঠায়, কোনো উকিলের দরকার নেই, আমার বেলও চাই না। ভদ্রলোকের সঙ্গে অনেক মিশলাম, ডিগ্রিধারীদের সঙ্গে অনেক মিশলাম, এদেশে বিদেশে, ইউরোপে, নরওয়ে, ফ্রান্সে অনেক মিশেছি। কয়েদিদের সঙ্গে দু একজনের সঙ্গে মিশেছি, তারা হয়তো জামিন পেয়ে ছাড়াটারা পেয়েছেন এরকম জামিনে, কিন্তু জেলের মধ্যে বসে কয়েদিদের সঙ্গে আড্ডা গল্পগুজব সেই সুযোগটা আমার হয়নি। তো ভদ্রলোকদের তো বোঝালাম অনেক, এবার নয় দুটো কয়েদিকে বোঝালাম। আর আমাদের দেশের বেশিরভাগ কয়েদি বিনা বিচারে, বিনা অন্যায়ে বন্দি। জানেন কি, আমি আপনাদের ডেটা দিতে পারি। উদরপিণ্ডি বুদরঘাড়ে বোঝেন, আপনাদের সামনে জলজ্জান্ত কেস ধনঞ্জয় ফাঁসির আসামি ছিলেন। এখন কি প্রমাণিত হয়েছে? সেই সময় আমি বলেছিলাম যে লোকটিকে ফাঁসানো হয়েছে। ভিকটিম। আমাদের দেশের জেলগুলোতে বেশিরভাগই গরিব মানুষ থাকেন, যাদের হয়ে বলার কেউ নেই। তারা অনেক ভালো, বেশিরভাগই ভালো। হ্যাঁ, আমার উপলব্ধি। তো তাদের সঙ্গে সময় কাটাবো, সমস্যা কোথায়? 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, কোনো সমস্যা নেই আমার। সেখানেও কাজ করব, যে কাজটা করে চলেছি। ঢেকি স্বর্গে গিয়েও ধান মানে, জানেন তো। যাই হোক, এবারে দেখুন, তাহলে ওটা প্যানিকবাজি, পুলিশ খোঁজ খবর নিচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। নইলে এতদিন আন্দোলন করেও, বিয়ে আন্দোলনে দিনরাত ধর্ণা মঞ্চে পড়ে থেকেও, স্কুল কামাই করেও তাদের পুলিশ কিছু করলো না। তাদের চাকরি অক্ষত, তাদের বেতন অক্ষত কেন? সেটিংটা খেয়াল করুন, নাম্বার 1। নাম্বার 2, আর কি এর মধ্যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু সেখানে এই অ্যাঙ্গেলটা বলিনি। যারা প্রজ্ঞাবান, যারা উপলব্ধি করছেন নতুন বিশ্ব, মানে এই রায়টাকে যারা বুঝেছেন, সুপ্রিম কোর্টের রায়কে যারা বুঝেছেন, তারা এই রায়কে আদৌ ভয় পাবেন না। কারণ এই রায়ে চাকরি যাবে না, যাওয়ার কোনো গল্প নেই। দায়িত্ব নিয়ে বলছি, এটা ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। প্রথম ভিডিওতেই বলেছি। তাহলে কি যারা এটা বুঝবেন তারা ভয় পাবেন না, তারা স্কুলে যাবেন, পড়াবেন। আর কদিন পরে গ্রীষ্মের ছুটি পড়ে গেল, কদিন যান একটু কষ্ট করে। আর কারা ভয় পাবেন না? যারা আন্ডারস্ট্যান্ডিংয়ে ঢুকেছেন, তারা জানেন তারা নিরাপদ। আন্ডারস্ট্যান্ডিংয়ে ঢুকেছেন। ওই যে আপনারা অযোগ্য বলছেন যারা, আর কি অযোগ্য মানে ওই আর কি দুর্নীতি করে, আইন না মেনে বা আইন বহির্ভূতভাবে যাদের নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু মোটেই প্যানিকড নন। তারা জানেন যে তাদের চাকরি আছে, চাকরি থাকবে। কিন্তু এদের সংখ্যা আর কতজন? রায়কে বুঝে তার মধ্যে অ্যানোমালিসগুলো বোঝা, ডিসক্রিপেন্সিগুলো বোঝা, প্যানিকটাকে বোঝা কজন পারেন? সেই সংখ্যাটা অত্যন্ত কম। আর তবে এই সংখ্যাটা বেশি যারা জানেন তাদের চাকরিটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে এবং কোন প্রসেসে হয়েছে, মানে আইনসম্মতভাবে হয়নি, যারা নিশ্চিত নিজেরাই জানেন, তারা কিন্তু আদৌ ভয় পাচ্ছেন না। কারণ তারা জানেন যে এই রায়ে তেমন কিছু হবেই না। কেন? আসুন দেখে নিই। তবে আপনারা যারা মনে করছেন যে শুধুমাত্র দিদিমণির লোকজনই সেভাবেই পার্টির বিরোধী দল, আর কি আমরা দেখতে পাচ্ছি যে সব আন্দোলন হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছি, সেভাবেই প্রজেক্ট করছে যে দিদির লোকজনইকে ঢোকানো হয়েছে বেআইনিভাবে, অবৈধভাবে, প্যানেল বহির্ভূতভাবে ইত্যাদি করে ঘুষ টুস নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরাই হলো, এদের কারণেই প্যানেলটা গেল। তাহলে দায় হচ্ছে পুরোটাই তৃণমূলের, তৃণমূল দলের দায়, তৃণমূল নেত্রীর দায়, তৃণমূল মন্ত্রিমণ্ডলীর দায়, মন্ত্রী পরিষদের দায়, শিক্ষামন্ত্রীর দায়। এদের জন্যই এত যোগ্য ছেলেমেয়ের বিপদ। এটাই তো বলা হচ্ছে। এবার একটু গভীরে যান তো। এই যে যারা চাকরি বাকরি পেয়েছেন, মানে সহজ ভাষায় 2 নম্বরই করে পেয়েছেন, 1 নম্বরই নয়, 2 নম্বরই করে পেয়েছেন, যদিও তাদের কোনো নির্দিষ্ট সংখ্যা দিতে পারেনি সুপ্রিম কোর্ট, আসছে এক এক করে, তাহলেই বুঝবেন যে আপনাদের চাকরিটা যায়নি, এখনও আছে এবং থাকবে। তবে আপনারা যেমন প্যানিকবাজি করছেন সেটা দেখে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাচ্ছে যে বাহ, চাকরি সত্যি চলে গেলে তো ওরা তো মেন্টালি তৈরি হয়ে যাচ্ছে, চাকরি গেছে।
বাহ, একদমই এটা করবেন না। চাকরি আছে, সেইভাবে কাজ করুন। আমি প্রমাণ করে দেবো আপনাদের সামনে চাকরি আছে, চাকরি যায়নি এখনো। তো এই যে যারা ভাবছেন যে মাননীয়ার লোকজনই শুধু ওই অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, অযোগ্য তালিকায় ঢুকেছেন, মানে অযোগ্য তালিকা, যদিও এখন তালিকা নেই, তবে এখন আবার এসএসসি বলেছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ, 4 থেকে 12, 4 নম্বর থেকে 12 নম্বর, মানে 12টা বেজে গেছে, মানে পুরোটাই আর কি অবৈধ। তাহলে বুঝতে পারছেন তো, এবার যোগ্য বলে যারা বড়াই করছিলেন, ভাবছিলেন, তারাও এখন তার মধ্যে ঢুকে গেছেন। খেলাটা কিন্তু খেয়াল করুন, প্যানিকটাকে খেয়াল করুন। যাই হোক, এই যে অযোগ্য বলে যাদেরকে আপনারা বলছেন এবং যেভাবে প্রচার করা হচ্ছে সবই তৃণমূলের লোক, তাই কি? আচ্ছা বলুন তো, টপ লেভেলের বিজেপি নেতা বলুন বা সিপিএম নেতা বলুন, তাদের সঙ্গে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা আদান প্রদান, ফোন, এগুলো কি বন্ধ আছে? সবই যোগাযোগ আছে। টি পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, কিছু আমরা জানতে পারি, কিছু আমরা জানতে পারি না। এবার ধরুন টপ বিরোধী নেতা বা বিরোধী দলের বা অন্য দলের প্রভাবশালী কেউ দিদিমণিকে বলল বা শিক্ষামন্ত্রীকে বলল আমার 4টে ক্যান্ডিডেট আছে, একটু দেখুন না, না করবেন তারা? আরে তারাও তো পয়সা দেবে, হ্যাঁ, পয়সা তো দেবে নাকি? তবে তাহলে সব দলের সর্বদলীয় অযোগ্য আছে এর মধ্যে? যদি অযোগ্য বলে যেটাকে আপনারা বলতে চাইছেন, অর্থাৎ সুনির্দিষ্ট বিধি না মেনে বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে নিয়োগ, যদি এটা বলতে চান, তাহলে তার মধ্যে দিদিমণির লোক আছে, দাদামণির লোক আছে, সবার লোক আছে। কারণ স্থায়ী চাকরির প্যানেল হিসেবে এইগুলোই শেষ প্যানেল, এরপরে আর স্থায়ী নিয়োগ হবে না। তাই এই সুযোগে দাদারা দিদিরা তাদের লোকজনকে শেষ চেষ্টা হিসেবে ঢুকিয়ে দিয়েছেন এখানে, তাই এত কাণ্ড ঘটেছে। শুধু দিদিমণির লোক এখানে নেই, হ্যাঁ, কারণ এরপরে আমি বহুবার বলেছি শিক্ষক পদে স্থায়ী এরকমভাবে সুবিধে দিয়ে এভাবে নিয়োগ হবে না, কন্ট্রাক্ট বেসিসে হবে, সিভিক টিচার হবে, এই সব হবে। তাহলে এই সুযোগ কেউ হাতছাড়া করে? তাই সব দল সর্বদলীয়ভাবেই এখানে ঢুকিয়েছে। এবার ভাবুন, যদি এই প্যানেল সত্যি সত্যি চাকরি বাকরি সবার চলে যায়, তাহলে দিদিমণি দাদামণি সবার লোকেরই আপনজন এর মধ্যে আছে, প্রিয়জন আছে, তারা কষ্ট পাবেন না? ব্যাপক কষ্ট পাবেন। হ্যাঁ, সেটা আপনাদের বলা হবে না, বলা হবে শুধু দিদিমণির লোকই এখানে আছে, দাদামণির লোক নেই। তো দাদামণিরা তো আগে দাদামণি হিসেবে নাম করেছিলেন, এখন আবার দিদিমণি হিসেবে নাম করে, দিদিমণির দলের লোক ছিলেন, এখন তিনি দাদামণির দলের লোক, একদম বিরোধী দলের দলনেতা হয়ে গেছেন। তো কি করে হলো? ভেতরে ভেতরে কি যোগাযোগ ছিল না, আন্ডারস্ট্যান্ডিং ছিল না? মোল্লাদের তোষণ করে রাজ্যে গেরুয়ার বারবারন্ত কে ঘটালো? তথাকথিত ইসলাম ধর্মাবলম্বী মোল্লা বলে যারা পরিচিত, যারা ভ্যাকসিনের সমর্থক, নিউ ওয়ার্ল্ড অর্ডারের সমর্থক, কোনো প্রতিবাদ নেই, ফার্মা কোম্পানির বিরুদ্ধে কখনো মুখ খোলেন না, শুধু ওই সব কিছু সব বলেন আর কি, পোশাক ওশাক, হিজাব, অমুক তমুক, হ্যাঁ, তো পাজামা দাড়ি ইত্যাদি ইত্যাদি এইসব নিয়েই তারা রয়েছেন। মেয়েদের চাকরি করা যাবে কি যাবে না ওই সব আর কি, বাংলাদেশের হুজুর, এদেশের হুজুর সব রয়েছেন। আসল জায়গায় ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে এই যে দাজ্জালের কাজ, ক্রিয়াকলাপ, এগুলো নিয়ে তারা কিছুই বলেন না। আর দু একজন যারা বলেন তারা লাইমলাইটেই নেই। তো তাদেরকে তোল্লা মেরে ইসলামের প্রসার হচ্ছে। এটা কেন করা হচ্ছে বোঝেননি? ইমাম ভাতা কেন এলো আগে শুনেছিলেন? আন্ডারস্ট্যান্ডিং আছে তো। একটা তথাকথিত ধর্মকে প্রমোট করে উগ্রবাদীদের, উগ্র তথাকথিত যারা আদৌ তাদেরকে পয়সার জন্য হোক, ভাতা দেখিয়ে হোক, অ্যাকাউন্টে টাকা দেখিয়ে হোক, তথাকথিত একটি শ্রেণীকে তোল্লা মেরে প্রতিক্রিয়া হিসেবে হিন্দুত্ববাদীদের জায়গা করে দেওয়ার যে পরিকল্পনা, এটা বহু আগেই করা হয়েছিল। দিদিমণি সেখানে দারুণ ভূমিকা প্লে করছেন, আর প্লে করছেন বলেই তিনি থাকবেন।
রাজ্যে থাকবেন, কেন্দ্রেও দাদামণি থাকবেন, বলেছি, আগের ভিডিওতে বলেছি। এটা একদম পর্যবেক্ষণ, মিলিয়ে নেবেন। তাহলে দাদামণিরও লোক আছে, দিদিমণিরও লোক আছে, লালেরও লোক আছে, সবাই মিলেমিশে করছে, তাই তাদের আপনজন আছে, তারা দুঃখ পাবে না? আহারে, আর এরকম করে 100, 200, 500কে বাঁচিয়ে, 1000, 2000কে বাঁচিয়ে বাকিদেরকে জলাঞ্জলি দেওয়ার আইন আছে? নেই, আইন নেই। তাই ওই দিক থেকেও নিশ্চিন্ত থাকুন। এবার আসছি ওই গল্পটায়। কোন গল্প? ওই যে টেম্পোরারি হয়ে গেলেন আপনারা, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নাকি আপনাদের চাকরি আছে। মাননীয়া নাকি সেটা ওই যে মডিফিকেশন করে, অ্যাপিল করে, আহারে পড়ুয়াদের কি হবে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মাননীয়াকে অনুমতি দিয়েছেন রাজ্য সরকারকে যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরি থাকবে, তারপরে থাকবে না। ব্যাস, প্যানিক। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি চাকরি চলে গেছে, আন্দোলন চাই, আন্দোলন। আরে বাবা, চাকরিটা যায়নি। আবার বলছি, সুপ্রিম কোর্ট আপনার নিয়োগকর্তা নয়, আপনার নিয়োগকর্তা রাজ্য সরকার। আপনার কাছে এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। যদি এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, কি মর্মে, এই ভিত্তিতে আপনাকে অমুক সময়ে, অমুক সালের, অমুক দিনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, এতর দ্বারা জানানো হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন বাতিল বলে গণ্য হবে, আপনাকে টেম্পোরারি শিক্ষক হিসেবে নিয়োগ করবার জন্য এই নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হলো, এটাই এখন ভ্যালিড থাকবে। আপনি আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করতে পারবেন, কাজ চালিয়ে যেতে পারবেন। তারপরে আপনার চাকরি নট হয়ে যাবে। যদি আপনি চাকরি কন্টিনিউটি চান, তাহলে আপনাকে পরীক্ষায় বসতে হবে। সেখানে যদি আপনি সফল হন, তাহলে আপনি চাকরির কন্টিনিউটি পাবেন। এরকম কোনো চিঠিপত্র এসছে? এমন কোনো চিঠিপত্র ডিআই অফিস থেকে বা কোনো জায়গা থেকে আপনাদের কাছে এসেছে? আসেনি? তাহলে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই ভ্যালিড। আইনটা বুঝুন। কাক চিল কান নিয়ে গেছে বলে আপনি চিলের পেছনে দৌড়চ্ছেন। ওরা স্কুলগুলোকে তুলে দেওয়ার জন্য, আরও বেশি সংখ্যক স্কুলকে তুলে দেওয়ার জন্য প্যানিকবাজি করছে, এবং প্রাইভেট স্কুলগুলোকে বাড়বাড়ন্ত করবার জন্য ওরা এগুলো করছে। যেমন করে আরজি কর ঘটানো হয়েছিল, সে অভয়া এখনও বিচারই পায়নি। সমস্ত দল মিলে এটা করছে, এটাই মূল টার্গেট। তাহলে গেল এটা। অর্থাৎ আপনার কাছে এই মর্মে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি, মানে আপনার নিয়োগকর্তা রাজ্য সরকার, এসএসসিও আপনার সরাসরি নিয়োগকর্তা নয়, রাজ্য সরকার আপনার নিয়োগকর্তা। এসএসসি তো পরীক্ষা পরিচালনা করে, সুপারিশ করে। তো রাজ্য সরকারের কাছ থেকে এই মর্মে যদি না কোনো কমিউনিকেশন আপনার কাছে আসে, তাহলে এটা সিম্পলি আপনার জন্য প্রযোজ্য নয়। ওটা প্যানিকবাজির জন্য, যাতে করে আপনি আন্দোলন করেন এবং পড়াশোনা না স্কুলে ভালো করে না পড়ান, সব গেছে বলে আরও বেশি করে স্কুলের সর্বনাশ যা হওয়ার হয়েছে আরও বেশি করে সর্বনাশটা করেন। আগে হ্যাঁ, কি বিশ্বাস হলো না? আচ্ছা, আর একটা দিক বলি। আচ্ছা বলুন তো, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এটা ডিক্রি নয়, আমি বলছি কেন, আমি আগের লাইভে বলেছি, আবার এখানে আরও কিছু পয়েন্ট বলবো। তাহলে দেখুন, এই যে এটাতে আপনারা মাননীয়া নিয়ে এলো, আপনাদেরকে বাঁচিয়ে রাখলো, এতে করে কি হলো, তার ইমেজটা ভালো হলো, সামনে ভোট আসছে, পরিত্রাতার ইমেজটাও তৈরি হলো, পাশাপাশি আবার প্যানিকবাজিটাও হলো, স্কুলে যাওয়া বন্ধ হলো, এবং স্কুলগুলো শিক্ষকদের প্রতি অভিভাবকদের দৃষ্টিভঙ্গিটা আরও খারাপ হলো। সবাই শিক্ষক এরকম, আমরা ওখানে আর ছেলেপেলে ভর্তি করব না। এই এফেক্টটা পরবর্তী শিক্ষাবর্ষে বুঝতে পারবেন যে কত গার্জিয়ান ঘটি বাটি বিক্রি করে তাদের সন্তান সন্ততিকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে বেসরকারি স্কুলে নিয়ে যায়, সেটা দেখতে পাবেন। অর্থাৎ জনমানসে আরও এক প্রতিক্রিয়া তো খারাপ ছিল মিডিয়ার দৌলতে এবং শিক্ষকদের উল্লেখযোগ্য অংশের দৌলতে। এই রায়ের ফলে সেটা আরও খারাপ হলো।
প্রাইভেটাইজেশনের দিকে আরও এক ধাপ, বড় ধাপ এগোনো গেল। এবারে আসুন যে অনেকে বলছেন যে মাইনে দিলে প্যানিকবাজি করছেন, অনেক উকিল প্যানিকবাজি করছেন, অনেক দালাল প্যানিকবাজি করছেন, অনেকে না বুঝে প্যানিকবাজি করছেন। কি, যদি মাইনে দেওয়া হয়, অযোগ্যদের যদি মাইনে দেওয়া হয়, এরকম কেউ বলছে আর কি, কেউ এরকম বলছে, তাহলে তো সুপ্রিম কোর্টের অবমাননা হবে সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে। তাহলে অযোগ্যদের মাইনে, আবার কেউ বলছে অযোগ্য যোগ্য কারও মাইনে এখন দেওয়া যাবে না, কারণ পুরোটাই প্যানেলই বাতিল, সুপ্রিম কোর্টের অবমাননা হবে, আদালত অবমাননা হবে। আবার কেউ বলছে না যোগ্যদের মাইনেটা থাকবে, কারণ আদালত অনুমতি দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত 2025, কিন্তু ওই যে ক্লার্ক আছে যারা ওই অশিক্ষক কর্মচারী, তাদের মাইনে হবে না, ওদের যেতে বারণ করেছে তাই মাইনে হবে না, বা অযোগ্যদের মাইনে হবে না, এইরকম বলছে। আবার কেউ বলছে এপ্রিল মাসের স্যালারি ঢুকলোই না, হলোই না, অর্থাৎ এদের জন্য পুরো শিক্ষক সমাজই নাকি আর মাইনে পাবে না। ভাবুন, এমন সব প্যানিকবাজি হচ্ছে, বাস্তবে কি তাই? না। কীরকম? এই যেমন ধরুন, এই যে যদি মাইনে দেওয়া হয় যোগ্য অযোগ্য নির্বিশেষে অশিক্ষক কর্মচারী, আমি আগেই বলেছি প্রথম ভিডিওতে, মাইনে সবাই পাবেন, বেতন সবাই পাবেন, ভয় পাবেন না। যত ভয় পাবেন তত ওরা সুযোগ পেয়ে যাবে আপনাকে আইসোলেট করবার। বি ব্রেভ, আপনি মানুষ, আরে বাবা, মরার আগেই মরে যাবেন, অমৃতের পুত্রকন্যা আপনারা। শিক্ষা আমাদের সত্যি ভীতু করে, সত্যিই আমাদের ভীতু করে এই শিক্ষা, তথাকথিত আধুনিক শিক্ষা। তাহলে কি, এবার ভাবুন, মাননীয়া যদি বেতন দেবেন তো বটেই, আমি আগেই বলেছি, অবশ্যই দেবেন, নিশ্চিত থাকুন দেবেন, পাবেন, বেতন পাবেন, চাকরি আপনাদের যায়নি। অবমাননা হবে আদালতে, তো কী হবে, একটা কেস হবে বড় জোর, তো ইতিমধ্যেই তো হয়েছে, উনি এগুলোর পরোয়া করেন? কি হবে, সব তো সেটিং আছে। আরে বাবা, এটা বোঝার চেষ্টা করুন, উনি আদালত অবমাননা করলে যদি আরও দু একটা কেস হয়, উনি তো সামলে নেবেন, আদালতও সামলে নেবে। নইলে 2022 সালের মে মাসে প্রায় 6,000 পোস্ট, সুপার নিউমারারি পোস্ট, সেটাকেও সঞ্জীব খান্না বললেন হ্যাঁ আইন ওটা সংবিধান সম্মতই হয়েছে, বললেন তো, সুপ্রিম কোর্টই তো বলেছে। তো দিদির বিরুদ্ধে যদি, মাননীয়ার বিরুদ্ধে যদি আদালত অবমাননাকে সুপ্রিম কোর্ট বড় চোখে দেখে, গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকে, এরকম যদি আপনার মনে হয়, তাহলে ওখানে ছেড়ে দিল কেন? শুধু ওখানে নয়, সিবিআই তদন্তের একটা দাবি ছিল, হাইকোর্ট বলেছিল যে মন্ত্রিমণ্ডলীকে ধরে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে এই নিয়োগ দুর্নীতির গভীরে যেতে হবে, কারা এসব করেছে। শুধুমাত্র যারা, অর্থাৎ শুধুমাত্র চাকরি করছেন যারা, ঘুষপুস দিয়ে চাকরি পেয়েছেন, তারাই করলো কারা? এই জন্য মন্ত্রী পরিষদকে দরকার হলে হেফাজতে নিয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করতে হবে। সেখানেও তো সুপ্রিম কোর্ট মাননীয়াকে অব্যাহতি দিয়েছে, কি না যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভায়োলেশন হয় বলে। তাহলে কি আদালত কার পক্ষে আছে? আদালত কি পক্ষে নেই? তো আদালত অবমাননার ভয়ে উনি মাইনে দেবেন না আপনাদের তাই মনে হয়? কিচ্ছু হবে না, নির্ভয়ে থাকুন, উনি সব সামলে নেবেন, দাদা দিদির সেটিং এবং উকিল দালাল, ওই যে নামগুলো জানেন তো আপনারা, অনেকে আবার দেখলাম মন্তব্য করেছেন টেনে নামাতে হবে, বেশ নামান, বারবার বলেছি। আমি এটাও মনে করি রাজনৈতিক দলের হাত থেকে তো আমাদের মুক্তি পাওয়ার অবকাশই নেই। আছে কি? ভোট দেওয়ার সময় নোটা আছে একটা অবশ্য, কিন্তু নোটাতে আর কজন ভোট দেবেন? তো অন্তত এটা তো করতে পারেন, 5 বছরের বেশি কোনো সরকার থাকবে না, বদলে ফেলুন। সেটা কি হয় না? আমাদের রাজ্যে তো অন্তত হয় না, কেরালায় হয় শুনেছি, হয় ইউডিএফ এলডিএফ এরকম হয়, কেরালায় হয়।
আমাদের এখানে হয় না। কারণ যে দলকেই আনুন এখানে ওই একই কাজ করে যাবে, কারণ প্রতিটি দল নতুন বিশ্ব ব্যবস্থার দালাল এবং তাদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে যদি তারা এই পুঁজিপতি বলুন, এই জায়নিস্ট শক্তি বলুন, বা এই বিল গেটসের ভ্যাকসিন লীলা বলুন, আদানি আম্বানির আগ্রাসন বলুন, আমাদের প্রাকৃতিক সম্পদের ওপরে অধিকার বলুন, দেউচা পাঁচামি বলুন, গরিব মানুষকে উচ্ছেদ করে অরণ্যের দখল নেওয়া বলুন, সমস্ত কিছুকে রাজনৈতিক দল সমর্থন করে চলেছে। কারণ তাদের রুটি রুজি, তাদের ফান্ডিং ওরাই করে, তাই তো। তাহলে এবার যে প্রসঙ্গে ছিলাম, তো সেই কারণে মাননীয়া আপনাদের মাইনে দিলেও, আদালত অবমাননা হলেও কিছু যায় আসে না, উনি সামলে নেবেন, সেও বিশ্বাস ওনার আছে। তাই মেদিনীপুর থেকেও তিনি বলেছেন উনি ওনার কাজ কিন্তু করে চলেছেন, সবাই সবার কাজ করে চলেছে। আপনারা শুধু বিভ্রান্ত হচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন। তো বলেছেন কি, চাকরিহারাদের বলেছেন যে বেতন হবে, সত্যিই বেতন হবে, আমি বহু আগেই বলেছি। কিন্তু এই মাঝখানে করে কমে খাওয়া, আজকে আবার একটি পোস্ট দেখলাম, কোনো এক শিক্ষক মহাশয় বলেছেন আন্দোলনকারীদের জন্য জল, খাবার, স্যালাইন ইত্যাদি পৌঁছে দিন। কিভাবে? নিজেরা? না 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 না, বা অন্য শিক্ষকের মাধ্যমে। যারা দূরে আছেন, ধরুন জলপাইগুড়ির কোনো শিক্ষক, তারা তো আর সরাসরি এখানে আন্দোলনের জায়গায় আসতে পারবেন না, ইচ্ছে করলেই। পরিবার আছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তো তারা কি করতে পারেন? আমাদের স্বাভাবিক বুদ্ধিতে আমি হলে কি বলতাম, আমি যদি আন্দোলনকারী হতাম এবং জেনুইন আন্দোলনটা করতাম, আমি বলতাম যারা আসতে পারছেন না তারা আপনাদের পরিচিত শিক্ষক যারা এই স্থানীয় এভাবে আছেন, স্থানীয় শিক্ষক যারা, তাদের অ্যাকাউন্টে অর্থ দিন, তারা জল খাবার কিনে আন্দোলনের স্থানে পৌঁছে যাবেন। যারা কাছাকাছি থাকেন, ধরুন কেউ সল্টলেকে থাকেন বা কেউ 24 পরগনায় থাকেন, মানে যারা আন্দোলন স্থলে যেতে পারবেন, তাদের মাধ্যমে আপনার কন্ট্রিবিউশন, জল খাবার হোক, অমুক হোক, পৌঁছে দিন। তাই তো হওয়ার কথা, কারণ শিক্ষকরা তো সর্বত্রই আছেন, প্রতিটি জেলায় শিক্ষক আছেন। তা তিনি কি বললেন? তিনি বললেন না, জোম্যাটোর মাধ্যমে পৌঁছে দিন। জোম্যাটো, ব্লিঙ্কিট এসব আছে না, হ্যাঁ এসব আছে, তাদের মাধ্যমে খাবার পৌঁছে দিন। ভাবুন, কর্পোরেট ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এবং তাদের সম্মানীয় প্রতিনিধিরা শিক্ষক মহাশয় হিসেবে, জানি না 2 পয়সা পাচ্ছেন কি না, আমার জানার কথা নয়, নাই পেতে পারেন, কিন্তু ভালোবেসে স্ট্যাটাস সিম্বল হিসেবে, কারণ শিক্ষক শিক্ষিকারা তারা তো অনলাইনের একটা বড় খরিদ্দার। আমি আবার বলছি, আমার এ বিষয়ে ভিন্ন ভিডিও আছে, শিক্ষক মহাশয়দের করজোরে বলবো সে ভিডিওটি শুনুন। ভিডিওটির নাম ছোট দোকান থেকে কেনাকাটা করুন। কেন করবেন ছোট দোকান থেকে কেনাকাটা, কেন করবেন? আপনারা জানেন না, আপনারা বুঝতে পারছেন না। আপনাদের জীবনটা না হয় চাকরি বাকরি করে গেল, কিন্তু আপনাদের সন্তান সন্ততির জন্য কোন জীবিকা? তারা কি সরকারি চাকরি পাবে? ভ্যাকান্সি থাকবে? সবটাই তো প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে। তাহলে কি থাকবে? জোম্যাটোর ব্যাগ নিয়ে দৌড়োদৌড়ি করা, ফ্লিপকার্টের ব্যাগ নিয়ে দৌড়োদৌড়ি করা, আমাজনের ব্যাগ নিয়ে দৌড়োদৌড়ি করা, এটাই তো থাকবে। আর টপ লেভেলে দু এক কিছু পোস্ট, আর বাকি তো এআইয়ের দখলে। কি করবে? উপায় হলো স্বনিযুক্তি। দোকান হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, ফাস্টফুডের দোকান হতে পারে, যে কোনো দোকান হতে পারে, ফুটপাতে গামছার দোকানও হতে পারে। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই। আগামীতে এই সব জীবিকাকেও বাঁচিয়ে রাখতে হবে। সবার তো দাদা মামা নেই, দাদা মামাদের যুগও শেষ হয়ে যাবে। রাজনৈতিক দলকেও ওরা সময় মতো, সে সময় আসছে, ইরেজ করে দেবে। আপাতত কাজে লাগাচ্ছে। তাহলে যদি আপনারা সবসময় এইসব অনলাইন যারা
কুমির, রাঘব বোয়াল, তাদের কাছ থেকেই কেনাকাটা করেন, জামা কাপড় থেকে শুরু করে যা কিছু, গ্রসারি, মুদিখানা। তাহলে এই ছোট দোকানগুলো, আপনার পাড়ার কিরানা সব ছোট দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, এমনিতেই যাচ্ছে। তাই বিকল্প যে জীবিকা, আপনার ছেলে পরবর্তীকালে মুদিখানার দোকান করে যে করে খাবে বা জামা কাপড়ের দোকান করে একটু ইনকাম করবে, চলবে, সেই পথটাও কিন্তু আপনারা বন্ধ করে দিচ্ছেন। স্ট্যাটাস সিম্বলের কারণে, আরামের কারণে, 2 পয়সা কমের সুবিধে প্রলোভনে ফাঁদ দিয়ে করবেন না। আগামীকে দেখুন, আগামীকে বুঝুন, ভয়ঙ্কর সময় আসছে আগামীতে। ওদের উদ্দেশ্য ওই ছোটো ছোটো ব্যবসাদারগুলোকে, দোকানগুলোকে বন্ধ করে দিয়ে পুরোটাই এই আমাজনের মতো বড় বড় রাঘব বোয়ালদের খপ্পরে চলে যাবে। আর আপনার ছেলে পেলে দোকানপাট কিছুই করতে পারবে না, শুধু ওই ব্যাগ নিয়ে দৌড়োদৌড়ি করবে আর ভাতা, বাকিরা ভাতা পাবে। আর তার পরবর্তীকালে ভাতা পেতে গেলে ভ্যাকসিন বুঝতে হবে, দাস সোসাইটি, স্লেভ সোসাইটির মধ্যে ঠেলে দেবে। তাই আবার বলছি, ভেবে দেখবেন। 2 পয়সা প্রলোভনের কমের কারণে অনলাইনের এই সব বড় বড় ছোটোখাটো অনলাইন থেকে কিনুন না, রাঘব বোয়ালদের থেকে বাঁচুন। আপনাকে 2 পয়সা ডিসকাউন্টের লোভ দেখিয়ে, ক্রেডিট কার্ডের লোভ দেখিয়ে, ক্রেডিট কার্ডে কিনলে ছাড় আছে, এইসব প্রলোভন দেখিয়ে পুরো স্বনিযুক্তি ছোট ছোট দোকানকে ওরা তুলে দেবে। ইতিমধ্যে উঠে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। আপনার আগামীর কথা ভাবুন, সন্তানের কথা ভাবুন। আপনার যেভাবে সুন্দর সময় গেল, যাচ্ছে এখনও, চাকরি এখনও যায়নি, বা যাদের এখনও আছে প্যানেলের মধ্যে পড়েননি, যারা এখনও এসব প্যানেলের মধ্যে পড়েননি, সবার কাছে অনুরোধ, ভাববেন। আমি বলছি বলে নয়, অবসরে ভাববেন। এই যে সব প্রমোট করা হচ্ছে, এর মাধ্যমে জল পৌঁছে দিন, এদের মাধ্যমে। কী এগুলো? আপনারা নিজেরা পারেন না শিক্ষক মহাশয়ের পরস্পরের সঙ্গে যোগাযোগ করে? শিক্ষক গ্রুপে তো আছেন যে দিদি বা বোন বা দাদা, আমি তো দূরে থাকি, আমি অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাচ্ছি, এই টাকা নিয়ে আন্দোলনকারীদের কাছে কিছু খাবার, জলের বোতল পৌঁছে দাও। করা যায় না? অনায়াসেই যায়। কিন্তু না, উনি কী করলেন? উনি এই বিজ্ঞাপনটা দিলেন, এবং তিনি আন্দোলনের আবার একজন নেতা। আমি ফেসবুক পেজে শেয়ার করেছি, পড়ে নেবেন। ভাবুন, ঘোলা জলে কি করে মাছ ধরতে নামে, এবং আমাদের মধ্যে, মানে শিক্ষকদের মধ্যে, বললাম না, ওই আত্মঘাতী, নিজের 2 পয়সা নিজের লাভের জন্য আমরা আমাদের শ্রেণীর, আমাদের গোষ্ঠীর যে কতটা ক্ষতি করি আমরা নিজেরাই ভাবি না। ভাবি আমি তো 2 পয়সা পেলাম, আমার অ্যাকাউন্টে তো ঢুকলো, আমি তো কামিয়ে নিলাম। তারপরে আগামী প্রজন্ম, না, আমরা ভাবি না। আমরা শর্ট টার্ম ভাবতে পারি, শর্ট টার্ম গেনের কথা ভাবতে পারি, লং টার্মের কথা ভাবতে পারি না আমরা। আর পারি না বলেই আমাদের দূরদৃষ্টি নেই। উই আর ইমবেসাইল পিপল। কিন্তু শিক্ষকদের কাছ থেকে তো একটু বেশি আশা করা যায় না? তারা তো সমাজের অগ্রগণ্য অংশ। তো যাই হোক, সুপ্রিম কোর্ট আবার কি বলেছে? অশিক্ষক কর্মচারীরা তারা স্কুলে যেতে পারবেন না। বাহ বাহ বাহ, কেন পারবেন না? সেখানে তো যোগ্য টোগ্য কিছু নেই, যোগ্যের এখনও নির্দিষ্ট লিস্টও নেই। যোগ্য শিক্ষকরাই নাকি স্কুলে যেতে পারবেন, কোনো তালিকা নেই, কিচ্ছু নেই। কি ভিত্তিতে হবে? এখনও পাওয়া গেল না কিছু। তাহলে কি করে হবে? অসঙ্গতিগুলো বুঝুন, তাহলে বুঝবেন এটা ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। তো কি না, অশিক্ষক কর্মচারীদের মধ্যে নাকি দুর্নীতির সংখ্যা বেশি, তাই তারা যাবেন না। বাহ, এটা কীরকম কথা? কীরকম? এটা বিজ্ঞানসম্মত ব্যাপার কিছু? আরে বাবা, খুঁজে বের করে বলো। বেশি মানে কত পার্সেন্ট বেশি? 100% সবাই? তাহলে বলো 100% সবাই অযোগ্য অশিক্ষক কর্মচারী, তাই তাদের স্কুলে যাওয়ার প্রশ্ন নেই। তেমন কিছু আছে? ডকুমেন্ট আছে? প্রমাণ আছে? কিচ্ছু নেই। তবে প্যানিক হয়ে গেল। আবার বলছি, স্কুলে যান, একজন নাম মনে পড়ছে না, আগের লাইভে বলেছি, এক ইসলাম ধর্মাবলম্বী অশিক্ষক কর্মচারী, তিনি স্কুলে গেছেন এবং তাকে সই করতে নাকি কোন হেডমাস্টার বাধা টাধা দিয়েছে। উনি সোচ্চারে বলেছেন, কোনো অর্ডার আছে দেখান, কোনো নির্দেশ আছে যে আমার চাকরি গেছে, টার্মিনেশন লেটার আছে আপনার কাছে, আমার কাছে, কারো কাছে নেই, তাই আমি সই করব। উনি সই করেছেন এবং স্কুলে যাচ্ছেন। আপনারাও যান। আবার বলছি, এই মুহূর্তে ওটাই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কোন দলনে পা দেবেন না।
আর স্কুল কতদিনই আছে বলুন তো? এই তো গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে, আবার স্কুল কবে খুলবে দেখবেন, আর প্রাইভেট স্কুল কবে খুলে যায় দেখবেন, আর সরকারি স্কুল কবে খোলে দেখবেন। এভাবেই তো স্কুলগুলোকে বন্ধ করে 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 করোনার পিরিয়ড থেকে 2 বছর, তারপরে মাঝে মাঝেই সুযোগ, গ্লোবাল ওয়ার্মিং, গরম বাড়ছে এই বলে ছুটি বাড়িয়ে বাড়িয়ে স্কুলগুলোকে শেষ করা হচ্ছে, যাতে করে বেসরকারি রমরমাটা আরও বাড়ে। বুঝতে পারছেন না? তাই শিক্ষক অশিক্ষক, যোগ্য অযোগ্য নির্বিশেষে স্কুলে যান। কারোর চাকরি যায়নি এই রায় অনুসারে যাওয়ার কথা নয়, কারণ এটা ডিগ্রি। কীরকম বলুন তো? আরেকটা পয়েন্টে আসছে। একটা রায়কে আপনারা জানেন, গণতান্ত্রিক দেশে স্তম্ভ, প্রশাসনের স্তম্ভ, ডেমোক্রেসির স্তম্ভ 3টি, কি যার মাধ্যমে ডেমোক্রেসি অপারেট করে। লেজিসলেচার, আইনসভা, যেমন আমাদের পার্লামেন্ট, আপার হাউস, লোয়ার হাউস, তারা আইন তৈরি করে, আইন প্রণয়ন করে। তারপরে কি অবশ্যই জুডিশিয়ারি, যারা এই আইনগুলোকে ইন্টারপ্রিট করে, এবং কেউ আইন না মানলে বা কোনো বিবাদ দেখা গেলে, বিতণ্ডা দেখা গেলে সেগুলোকে সলিউশন করে, রায় দেয়, বিচার করে, দ্যাট ইজ জুডিশিয়ারি, যার সর্বোচ্চ জায়গা সুপ্রিম কোর্ট। আর কি এক্সিকিউটিভ, দেখবেন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ থাকে, ডব্লিউবিসিএস জুডিশিয়ারি থাকে, পরীক্ষা হয়, জুডিশিয়াল সার্ভিসেস। তাহলে এক্সিকিউটিভ কি কোন অংশ? পুলিশ এবং পুলিশ প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের হত্যাকর্তা যারা রয়েছেন সবাইকে মিলে। এবার আদালতের রায়কে আদালত রায় দেয়, বেশ, এবং সেটা যদি ডিক্রি হয় তাকে এক্সিকিউট করার জন্য একটা সময়সীমাও দিয়ে দেয়। ধরুন, সহজ করে বলি, আদালতের কাছে দুজন পার্টি ধরুন জমির দখল নিয়ে গেছে বিচার চাইতে, সেটা মামলা হতে 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 হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে, এবং সেখানে দেখা গেছে, প্রমাণ হয়েছে তথ্য দিয়ে, যে কয়ের জমি খ দখল করে রেখেছে বেআইনিভাবে। ধরো 20 বিঘা জমি দখল করে রেখেছে, ব্যারিকেড করে দখল করে রেখেছে, সে সেখানে নির্মাণ করছে, ফ্ল্যাট তুলছে, আবাসন তুলছে, যাই হোক কাজ করছে। কয়ের জমি খ দখল করে রেখেছে, আদালত সেটা দেখা গেল, প্রমাণ পেল তথ্য দিয়ে, কেস লড়ার পরে এবার আদালত আদেশ দিল কি, যে ককে জমি ফেরত দিতে হবে। খ যেন তার 20 বিঘা জমি, কয়ের সম্পত্তি সে দখল করেছে, বেআইনি দখল, জবরদখল, সেটা ফিরিয়ে দিতে হবে। আদালত এইটুকু বললে হবে? হবে না। ব্যাস বলে আদালত থেমে গেল না, ভার্ডিক্ট। এবার যদি সেটাকে এক্সিকিউট করবার তার পদ্ধতি উল্লেখ থাকে পরপর, সেটাই হচ্ছে ডিক্রি। কীরকম? এই লোকটি শুধু আদালতের রায় শুনেই জমি ছেড়ে দেবে? আপনার কি মনে হয়? আপনারা যেমন আদালতের রায় শুনেই ভয় পেয়ে যাচ্ছেন, এই চাকরি গেল, চাকরি গেল, চাকরি গেল, চাকরি গেল, চাকরি গেল, দৌড় 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 দৌড়, চিল কান নিয়ে গেছে, চিলের পেছনে দৌড়ো। তো ওই খ আদালতে পেপারে বেরোলো, কয়ের জমি খ দখল করে রেখেছে, তাকে বলা হচ্ছে সে যেন জমি ছেড়ে দেয় দখল। সে সঙ্গে সঙ্গে রায়টা পড়লো, পড়ে জমি ছেড়ে দিয়ে চলে যাবে? তাই অত সোজা ছেড়ে যাবে? আপনার কি মনে হয়? তাকে হস্তক্ষেপ করতে হবে, এক্সিকিউটিভ বডির এক্সিকিউটিভ অর্ডার নিয়ে পুলিশকে তার কাছে যেতে হবে। পুলিশ বলবে, এই যে মশাই, আপনার বিরুদ্ধে অর্ডার হয়েছে, আপনি জমিটা খালি করে কয়ের হাতে তুলে দিন। আগে হ্যাঁ, এটাই তো সিস্টেম। রায়টাকে ডিক্রি হলে এক্সিকিউট করবে পুলিশ প্রশাসন। শুধু রায় দিয়ে থেমে গেলে হবে? তাহলে কাজ হবে? আপনাদের কি মনে হয়? রায় দিয়ে চুপ করে গেল, খ ছাড়বে না। এবার এরপরেও গল্প আছে। খ পুলিশকে বলবে, একটুখানি গো স্লো করুন, দেখছি কি করা যায়, আমি একটা অ্যাপিল করবো, বা আপনারা একটু দেখুন, একটু দিচ্ছি 2 পাইস,
সে কিন্তু শেষ চেষ্টা করবে এই জমিটা দখলে রাখার। পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে বললো আর ছেড়ে দিল এমনটা কিন্তু হবে না, তারপরেও গল্প হতে পারে। ব্যাপারটা এমনই। কি আপনাদের বেলায় তেমন কিছু হচ্ছে? যারা অযোগ্য বলে বিবেচিত তাদের তালিকায় নেই, অথচ বলা হচ্ছে 12% সুদসহ টাকা ফেরত দিতে হবে। আদালত বললো আর তারা টাকা ফেরত দিয়ে দিল। কোথায় এক্সিকিউট কে বলবে? কারা বলবে? পুলিশ গিয়ে বলতে হবে। এক্সিকিউট করার জন্য লোক প্রশাসনকে যেতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারকে তেমন নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার পুলিশ প্রশাসনকে বলুন এই অযোগ্যদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে, তালিকা তৈরি করে তারা যেন টাকা ফেরত দিচ্ছে কি দিচ্ছে না, কেন দিচ্ছে না তাদেরকে পার্সু করুন বলা হয়েছে। তালিকাই তৈরি হয়নি। তাহলে আদালত রায়ের এই অংশটা মানা যাচ্ছে? যাচ্ছে না। তো সেখানে আদালত অবমাননা হবে? কটা হবে হোক, মাননীয়া সামলে নেবেন। কি কি মনে হচ্ছে? আচ্ছা, এই যে মাঝখানে অনেক গল্প শুনলেন, অমুক অমুক নেতার মেয়ে তার চাকরি চলে গেল, তিনি নাকি টাকা ফেরত দিয়েছেন, অমুক তমুক, এগুলো আপনারা দেখেছেন চোখে? দেখেছেন টাকা ফেরত দিয়েছে? অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেছেন? টাকাটা কাকে ফেরত দিয়েছে, কিভাবে ফেরত দিয়েছে? টাকা ফেরত দিয়ে দিয়েছে, মাইনে টাকা ফেরত দিয়ে দিয়েছে। এগুলো রাজনৈতিক দলের গট আপ, আপনাদের মধ্যে প্যানিক তৈরি করবার জন্য। এই যে টাকা ফেরত দিয়েছে, আমাদেরও দিতে হবে। ওই যে দু একটা কেস এরকম আছে। কত কাণ্ড হচ্ছে, আপনারা চোখ বুঝে। করোনার সময় যেমন প্যানিকবাজিকে বিশ্বাস করেছেন, এখানেও বিশ্বাস করেছেন। কত লক্ষ টাকা নাকি সে ফেরত দিয়ে দিয়েছে। বাহ বাহ, মিডিয়া বলেছে আর আপনি বিশ্বাস করেছেন। আর আপনিও ভাবছেন বাবা আমাকেও ফেরত দিতে হবে, ভয় পাচ্ছেন। যারা ওই যে দাদা দিদিমণির কল্যাণে, বললাম না শুধু দিদিমণির লোক এখানে নেই, দাদামণির লোক আছে, দালালের লোক আছে, সবাই আছে। তারা কিন্তু নিশ্চিন্ত আছেন, তারা জানেন বাস্তবটা কি। তাই বলছি, আবার বলছি যে খেলাটা বুঝুন। এই রায়ের মধ্যে যে ব্যাপারগুলো ঘটছে, রাইট টু লাইভলিহুড তো ছেড়েই দিলাম, 21 নম্বর তো ছেড়েই দিলাম, 21 ছেড়েই দিলাম, আর্টিকেল 21 বাদই দিলাম। কিন্তু এমনিতেই যা রয়েছে এখানে, যেসব কথাবার্তা রয়েছে, তাতে করে চাকরি চলে যাওয়ার কিচ্ছু ঘটনা এখানে নেই। কোনো এক্সিকিউট করার মতো কাউকেই এখানে কিছু আদেশ নির্দেশ দেওয়া হয়নি, কোনো টাইম বাউন্ড কিচ্ছু বলা হয়নি। শুধু তাই নয়, খেয়াল করে দেখুন, অযোগ্য যোগ্যের নাকি তালিকা আছে, ওই ওএমআরের মধ্যেই নাকি পাওয়া যাবে। তালিকা নাকি এসএসসির কাছে আছে, এসএসসি নাকি তৈরি করছে, আর যে সরকারও নাকি জানে। তাহলে যদি তাই হয়, এবং সুপ্রিম কোর্ট সেরকম নির্দেশও দিয়েছে, বলা আছে, মানে হাইকোর্টে বলা ছিল, সুপ্রিম কোর্ট তাকে বহাল রেখেছে ওএমআর প্রকাশ করা 22 লক্ষ। তো সেটা যদি হয়, তাহলে আবার নতুন করে পরীক্ষার গল্প আসছে কেন? সেখান থেকেই যোগ্য অযোগ্য বেছে নিয়ে তাদেরকে বহাল রাখা হোক, বাকিদেরকে ছাঁটাই করা হোক, দেখি হোক। অথবা এই যে আবার এসএসসি বলছে যে 3rd কাউন্সেলিং পর্যন্ত বৈধ, 4th থেকে 12th কাউন্সেলিং পর্যন্ত অবৈধ, তো সেই বেসিসেও করুক। এগুলো কিচ্ছু করবে না, এগুলো হবে না। এগুলো নতুন নিয়োগের একটা আশা তৈরি করা বঞ্চিত প্রার্থীদের জন্য, যারা ক্ষেপে আছে প্রশাসনের ওপরে, মারমুখী হয়ে উঠছে ক্রমশ। অথচ তারা বলতেও পারছেন না, সরকার আদালতও বলতে পারছে না যে এসএসসি আর স্থায়ী পদে আর শিক্ষক নিয়োগ করা যাবে না, বললে তো আরও বিপদ, সমস্যা, ভেঙে খেপে যাবে লোকজন। তাই আশায় রাখতে হবে। তাই এই ফ্রেশ রিক্রুটমেন্টের গল্পটা জুড়ে দিয়ে
প্যানেলের সঙ্গে আবার সবাইকে পরীক্ষা দিতে হবে এই বলে পরিস্থিতিকে সামাল দেওয়া। মাননীয়াও সামাল দিতে পারছেন, হেল্প হচ্ছে যে না এই যে নতুন নিয়োগ হবে আমরা দেখছি কি করা যায়। এই করতে করতে নির্বাচন চলে আসবে। আপনারা কি ভাবছেন যেসব কেস আছে, ওবিসি কেস থেকে শুরু করে আরও নানা রকমের কেস, সেগুলোকে সামলে আবার স্থায়ী পদে নতুন নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসবে ওরা? বিজ্ঞপ্তি আসতেই পারে, কিন্তু তাতেও সেটা কি চ্যালেঞ্জড হবে না? সেটা একেবারে সবাই নির্বিকার চিত্তে মেনে নেবে? আর সবাই নির্বিকার চিত্তে অযোগ্য যারা রয়েছেন তথাকথিত দাদামণির লোক, দিদিমণির লোক সবাই তো আছে, তারাও পরীক্ষা দেবে ফ্রেশ রিক্রুটমেন্টে, এবং বলাই বাহুল্য তাদের আবার চাকরি হবে? অনেক গল্প আছে। তখন তাদের কি করে রক্ষা করা হবে? কোশ্চেন পেপার আগে আগে পৌঁছে দেওয়া হবে কি না, কাদের কাছে পৌঁছে দেওয়া হবে, এগুলো অনেক কিছু বাকি আছে এখনও। তাই খেলাটা উপভোগ করুন, আপনাদের চাকরি এখনও আছে, চাকরিটা করুন, করতে করতে খেলাটা উপভোগ করুন। সময়টা খুব সুন্দর সময়, থ্রিলিং। সবসময় বিপদ এলে না থ্রিলটাকে নিতে হয়। একঘেয়েমি জীবনে একটা ঝটকা। আমি এভাবেই দেখি জীবনকে, বিশ্বাস করুন, তাতে আমার কোনো সমস্যা নাই, হয়নি। টেক দ্য চ্যালেঞ্জ ইন ইউর স্ট্রাইড। এখনও বেঁচে আছেন, এখনও চাকরি আছে, খেলাটা বুঝুন, এনজয় করুন, কারো ফাঁদে পা না দিয়ে সাহসী থাকুন, প্যানিকড হবেন না, আর পরীক্ষার ভয় পাবেন না। কারণ পরীক্ষাটা আগে বেরোক, তো বিজ্ঞপ্তিটা বেরোক, এসব কিছু সামলে বিজ্ঞপ্তি বেরোক। মাননীয়া আবার সময় চান কি না, আদালত আবার সময় দেন কি না, আরও অনেক কাহিনী এখানে আছে। অলৌকিক ঘটনা, মিরাকল না হলে ওই ফ্রেশ রিক্রুটমেন্টের নামে যে পরীক্ষা এবং বিজ্ঞপ্তি, সেটা হবে না। স্তোক বাক্য দেওয়ার জন্য এটা চলবে, প্রসেসটা চলবে, কিন্তু বাস্তবায়িত করা সেটা এখনও মিরাকেলের পর্যায়ে আছে। তাই ওটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাই যদি আপনাদের এটা পরীক্ষা, এটা কিন্তু মেন্টাল গেম। যদি আপনারা হার মেনে নিয়ে বলেন আপনাদের চাকরি সত্যি গেছে, চলে গেছে, কোনো কিছু নেই আপনাদের কাছে, কিন্তু চাকরি পাওয়ার ডকুমেন্ট আছে, চাকরি যাওয়ার ডকুমেন্ট আপনাদের কাছে আসেনি, ওই এটা রায় আছে, ওই এক্সিকিউশন নেই। আপনাদের বাড়িতে পুলিশ টাকার জন্যও আসেনি, লিগালি আপনাকে স্কুলের খাতায় সই করতে দেওয়ার, বারণ করার অধিকারও কারণ নেই। প্রমাণ পেয়ে গেছেন, সেই অশিক্ষক কর্মচারী সই করেছেন সেখানে গিয়ে। আপনারাও সেটাই করুন যতদিন স্কুল খোলা আছে। এটা করুন, নির্ভয়ে থাকুন, সাহসী হন, কারণ ওটাই হচ্ছে সম্পদ, জানেন তো। ওটা থাকলে শুধু এটা তো কাটিয়ে উঠবেন আপনারা। এরপরেও তো জীবনে অনেক বিপদ আসবে, এটাই কি সে প্রথম এবং শেষ বিপদ? সেগুলোকে আপনাকে মোকাবিলা করতে হবে না? এরপরে প্যান্ডেমিক আসবে, মহামারী আসবে, ভ্যাকসিন গুঁজে দেওয়ার চেষ্টা হবে, অনেক খেলা বাকি আছে। তখন কি করবেন? তাই আবার বলছি, সাহসী হন। কাপুরুষেরা মৃত্যুর আগে বারবার মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর ডে অফ ডেথ, কিন্তু সাহসীরা একবারই মরে। এটা শেক্সপিয়ারের কথা, উইলিয়াম শেক্সপিয়ার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।